প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এ পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ের প্রথম অংশ মুদ্রা উপস্থাপন করব। আমি যে প্রশ্নগুলো উপস্থাপন করব সেগুলো তোমরা সরাসরি ডিসপ্লেতে দেখতে পারবে, তাই তোমরা মনোযোগ সহকারে আমার উপস্থাপন শুনবে এবং ডিসপ্লে দেখবে। তোমরা ডিসপ্লেতে মুদ্রার সূচিপত্র ও সিলেবাস দেখতে পাচ্ছ। এখন তোমরা 10-এর 1-এর 1 থেকে 10-এর 1-এর 13 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও। 14 থেকে 21 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান নিয়ে লেকচার শিট প্রস্তুত করেছি। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো লেখা শেষ হয়েছে। তোমরা এখন ডিসপ্লেতে মুদ্রার জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। জ্ঞানমূলক প্রশ্নের যে প্রশ্নগুলো অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে নাই, সেগুলো আলাদা করে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে লেখা আছে। তোমরা হিসাবি মুদ্রা থেকে শুরু করে অর্থের প্রচলন গতি পর্যন্ত দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা পড়ো। বাকি জ্ঞানমূলক প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ। এই জ্ঞানমূলক প্রশ্ন যেহেতু সহজ আকারে উপস্থাপন করা আছে, এগুলো তোমরা নিজেরা পড়লেই পারবে। এখন তোমাদের সামনে উপস্থাপন করব অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো। সময় স্বল্পতার জন্য অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ লাল রং করে উপস্থাপন করেছি। বাকি বিশ্লেষণ তোমরা নিজেরা পড়বে। প্রথম প্রশ্ন হলো, মুদ্রা বা অর্থের সংজ্ঞা দাও। সাধারণ অর্থে বিনিময় মাধ্যমকে অর্থ বলে। তবে অর্থনীতিতে সরকার কর্তৃক স্বীকৃত বিনিময় মাধ্যম এবং অপরাপর লেনদেনের উপায় হিসাবে সর্বসাধারণ বিনা প্রশ্নে গ্রহণ করতে বাধ্য থাকে তাকে অর্থ বলে। অর্থের দুইটি প্রধান বৈশিষ্ট্য হল বিনিময় মাধ্যম হিসাবে সর্বসাধারণ বিনা প্রশ্নে গ্রহণ করতে বাধ্য থাকে এবং সরকার বা সরকারের পক্ষে কোনো সংস্থা কর্তৃক স্বীকৃত বা স্বীকৃতি থাকতে হয়। আশা কি বুঝতে পেরেছ? এখন পরের প্রশ্ন হলো, আধুনিক অর্থনীতিতে অর্থের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। তাহলে অর্থ সম্পর্কে প্রথমে ধারণা দিলে, তো অর্থ নানাবিধ কার্য করে থাকে বা ভূমিকা বিদ্যমান। এগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো বাণিজ্যিক কার্যাবলী, আরেকটা হলো সামাজিক কার্যাবলী এবং শেষটা হলো মনস্তাত্ত্বিক কার্যাবলী। তোমরা ডিসপ্লেতে বাণিজ্যিক কার্যাবলী গুলো দেখতে পাচ্ছ 1 থেকে 8 পর্যন্ত এবং তার বিশ্লেষণও দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলোর বিশ্লেষণ সহজ আকারে উপস্থাপন করা আছে, তোমরা নিজেরা পড়লেই পারবে।
এই প্রশ্নের বাকি অংশটুকু অর্থাৎ অর্থের সামাজিক কার্যাবলী এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এটাও তোমরা নিজেরা পড়ে নাও। এখন প্রশ্ন হলো, অর্থের মূল্য কাকে বলে? অর্থের নিজস্ব কোনো বাহ্যিক মূল্য নাই, কারণ অর্থ সরাসরি কোনো অভাব পূরণ করতে পারে না। তবে অর্থের একটি অনন্য বৈশিষ্ট্য হলো, অর্থ দিয়ে বাজার থেকে যে কোনো পণ্য ও সেবা ক্রয় করে ভোগ করা যায়, অভাব পূরণ করা যায় এবং উপযোগ লাভ করা যায়। এই বিশ্লেষণ থেকে অর্থের মূল্যের সংজ্ঞা হিসাবে লেখা যায়, অর্থের ক্রয় ক্ষমতাই অর্থের মূল্য। অর্থাৎ অর্থ কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট অঙ্কে যে পরিমাণ পণ্য ও সেবা ক্রয়ের ক্ষমতা রাখে তাকে অর্থের মূল্য বলে। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ। এবার অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক কি? তাহলে অর্থ মূল্য সম্পর্কে তোমরা ইতিপূর্বে ধারণা পেয়েছ। এখন দাম স্তর। কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্য ও সেবা সামগ্রী ক্রয়ের জন্য যে অর্থ ব্যয় করতে হয় তাকে দাম স্তর বলে। তাহলে প্রশ্ন হলো, অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক। অর্থের ক্রয় ক্ষমতা নির্ভর করে দাম স্তরের উপরে। দাম স্তর বেশি হলে অর্থের ক্রয় ক্ষমতা তথা অর্থের মূল্য কমে, কারণ নির্দিষ্ট পরিমাণ অর্থ পূর্বের চেয়ে কম পণ্য ক্রয় করতে পারে। আবার দাম স্তর কম হলে অর্থের ক্রয় ক্ষমতা তথা অর্থের মূল্য বাড়ে, কারণ নির্দিষ্ট পরিমাণ অর্থ পূর্বের চেয়ে বেশি পণ্য ও সেবা ক্রয় করতে পারে। এই বিশ্লেষণ থেকে এক বাক্যে অর্থের ক্রয় ক্ষমতা এবং এর মধ্যে দাম স্তরের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটা সংক্ষেপে আকারে লেখা যায়, অর্থের ক্রয় ক্ষমতা ও দাম স্তরের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে, আবার দাম স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। তো গাণিতিকভাবে দাম এবং অর্থের মূল্য নিম্নরূপ প্রকাশ করা যায়। পি সমান প্রাইস, তাহলে অর্থের মূল্য হবে, পি যদি দামের স্তর হয় তাহলে অর্থের মূল্য ভিএম হবে 1/p। এখানে ভিএম সমান হলো ভ্যালু অফ মানি। তাহলে পি এর মান বাড়লে ভিএম এর মান কমে, আবার পি এর মান কমলে ভি এর মান বাড়ে। তাহলে বলা যায় পি এবং ভিএম এর বিপরীত সম্পর্ক বিদ্যমান, যা নিম্নের চিত্রে দেখানো যেতে পারে। ভূমি অক্ষে অর্থের মূল্য এবং লম্ব অক্ষে দামের স্তর নির্ধারিত। দাম স্তর উপরে অর্থের মূল্য নির্ভরশীল। সুতরাং দামের স্তর যখন P0 তখন অর্থের মূল্য VM0। এর সংযোগ বিন্দু পাই আমরা এ বিন্দু। এখন দামের স্তর হ্রাস পেয়ে P0 থেকে P1 এ যদি হয় তাহলে অর্থের মূল্য VM0 থেকে বৃদ্ধি পেয়ে VM1 হয়, যার সংযোগ বিন্দু B। তে এ বি যোগ করে বাম থেকে ডানে নিম্নগামী অর্থের মূল্য রেখা বা অর্থের মূল্য এবং দামের স্তরের মধ্যে যে সম্পর্ক রেখা পাই সেটা দিয়ে প্রকাশ করা যায় যে অর্থের মূল্য এবং দামের স্তরের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। আশা করি সহজেই বুঝতে পেরেছ। এবার বিহিত মুদ্রা কি? বিহিত মুদ্রা কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু প্রথমে জানি। যে মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসাবে গ্রহণ করতে সবাই আইনগত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। যেমন বাংলাদেশে ৫ টাকা, ১০ টাকা, তারপর হলো ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা ইত্যাদির নোট।
এখন এই বিহিত মুদ্রার দুই ভাবে ভাগ করা যায়। প্রথম হলো অসীম বিহিত মুদ্রা এবং দ্বিতীয়ত হলো সসীম বিহিত মুদ্রা। এখন অসীম বিহিত মুদ্রা কাকে বলে? যে সব মুদ্রার যে কোনো পরিমাণ ভাঙতি বা খুচরা গ্রহণ করার জন্য আইনগত বাধ্য থাকে তাকে অসীম বিহিত মুদ্রা বলে। তার যেমন বাংলাদেশে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা থেকে 5 টাকার নোট পর্যন্ত এই ভাঙতি দিতে বা খুচরা দিতে আইনগত বাধ্য থাকে। অসীম বিহিত মুদ্রা যেসব মুদ্রার সাহায্যে একটি নির্দিষ্ট পরিমাণের অধিক লেনদেনের কাজ সম্পন্ন করা যায় না, অর্থাৎ সীমিত পরিমাণে লেনদেনের কাজ সম্পন্ন করা যায়, তাকে সসীম বিহিত মুদ্রা বলে। যেমন বাংলাদেশে 1 টাকা এবং 2 টাকার মুদ্রা। এখন এই মুদ্রা সেটা কাগজীয় হতে পারে বা ধাতব কয়েনও হতে পারে। এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমানত কাকে বলে? আমানতের প্রকারভেদ আলোচনা করো। তো প্রথমে আমরা জানব আমানত সম্পর্কে। সাধারণত সঞ্চয় কিংবা মুদ্রার নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকে যে নগদ অর্থ গচ্ছিত রাখে এবং কিছু শর্তাধীনে তা উত্তোলনের অধিকার ভোগ করে তাকেই আমানত বলে। এই আমানতকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক আমানত আর একটা হলো শ্রেষ্ঠ আমানত। তাহলে প্রথমে আমরা জানব প্রাথমিক আমানত, প্রকৃত আমানত। প্রাথমিক বা প্রকৃত আমানত। এখন কোনো ব্যক্তি ব্যাংকে নগদ টাকা জমা দিলে তার নামে ব্যাংকের খাতায় একটি আমানত হিসাবে খোলা হয়। এরূপ আমানতকে প্রকৃত আমানত বলা হয়। এখন আমরা জানব শ্রেষ্ঠ আমানত। ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সময় ঋণ গ্রহীতার নামে ব্যাংকের খাতায় একটি আমানত হিসাব খুলে চেকের মাধ্যমে তাকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়। এরূপ আমানতকে শ্রেষ্ঠ আমানত বলে। এখন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমানতকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো চলতি আমানত, একটা হলো সঞ্চয়ী আমানত আর একটা হলো স্থায়ী আমানত। প্রথমে আমরা জানব চলতি আমানত। আমানতকারীরা তাদের ইচ্ছা মতো যে কোনো সময় যে আমানতের অর্থ উত্তোলন করতে পারে তাকে চলতি আমানত বলে। এই আমানতের জন্য ব্যাংক কোনো প্রকার সুদ প্রদান করে না। স্থায়ী আমানত। আমানতকারীরা কিছু শর্ত সাপেক্ষে যে আমানতের অর্থ উত্তোলন করতে পারে তাকে সঞ্চয়ী আমানত বলে। এই আমানতের জন্য ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। স্থায়ী আমানত। আমানতকারীরা নির্দিষ্ট মেয়াদান্তে যে আমানতের অর্থ উত্তোলন করতে পারে তাকে স্থায়ী আমানত বলে। এই আমানতের জন্য ব্যাংক সর্বোচ্চ হারে সুদ প্রদান করে থাকে। এখন এই আমানত সম্পর্কিত আরও কিছু তথ্য বিদ্যমান। সেই তথ্যগুলো তোমরা নিজেরা পড়বে। এগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নে যাব, অর্থের চাহিদা বলতে কি বুঝো? মানুষের দৈনন্দিন জীবনে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় বা বিনিময় সহ নানা কাজে অর্থের প্রয়োজন হয়। এই বিশ্লেষণ থেকে কোনো নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে। অর্থের চাহিদা সম্পর্কে আরও কিছু তথ্য আছে যেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে।
এখন অর্থের চাহিদার প্রকার। অর্থের চাহিদা তিন প্রকার, যথা লেনদেন জনিত অর্থের চাহিদা, সতর্কতামূলক অর্থের চাহিদা এবং ফটকা কারবার জনিত অর্থের চাহিদা। প্রথমে আমরা জানব লেনদেন জনিত অর্থের চাহিদা বলতে কি বোঝো। দৈনন্দিন লেনদেনের জন্য মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে লেনদেনজনিত অর্থের চাহিদা বলে। লেনদেনজনিত অর্থের চাহিদা আয়ের উপরে নির্ভরশীল। লেনদেনজনিত অর্থের চাহিদা ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অন্যান্য অবস্থায় স্থির থাকলে আয় বৃদ্ধি পেলে লেনদেনজনিত অর্থের চাহিদা বাড়ে, আবার আয় হ্রাস পেলে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে। এজন্য লেনদেনজনিত অর্থের চাহিদা রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এখন গাণিতিকভাবে প্রকাশ করা যায় লেনদেনজনিত অর্থের চাহিদা এলটি সমান সমান ফাংশন অফ ওয়াই অর্থাৎ আয়ের উপরে নির্ভরশীল এবং এদের ঢাল অর্থাৎ ডিএলটি ডিভাইডেড বাই ডিওয়াই এর মান হবে ধনাত্মক। যখনই এর মানটা ধনাত্মক হবে, এটা যদি লেখচিত্রে প্রকাশ করা হয় তাহলে সেই রেখাটা পাওয়া যাবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এখন উপরের বিশ্লেষণ থেকে আমরা চিত্রের রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারি। ভূমি অক্ষে অর্থের লেনদেনজনিত চাহিদা এবং লম্ব অক্ষে আয় ধরা হলো। এখানে স্বাধীন চলক হলো আয় এবং আয়ের উপরে নির্ভর করে অর্থের লেনদেনজনিত চাহিদা, এটা হলো অধীন চলক। এখন আয় যদি শূন্য হয় তাহলে অর্থের লেনদেন চাহিদাও শূন্য হবে। আয় যদি y1 হয় তাহলে অর্থের লেনদেনজনিত চাহিদা m0 যার সংযোগ বিন্দু a। আয় যখন y1 হয় তখন অর্থের লেনদেনজনিত চাহিদা m1 এর সংযোগ বিন্দু b। তাহলে দেখা যাচ্ছে আয় বৃদ্ধি পাওয়ার ফলে অর্থের লেনদেনজনিত চাহিদাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর এখানে সংযোগ বিন্দু যেহেতু প্রথম শূন্য থেকে শুরু হয়েছে, অর্থাৎ আয় শূন্য হলে অর্থের লেনদেন জনিত চাহিদাও শূন্য হয়, সেজন্য শূন্য থেকে উৎপন্ন হয়ে শূন্য এ বি যোগ করে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী অর্থের লেনদেনজনিত চাহিদা রেখা পাই। এখানে একটা 45 ডিগ্রি রেখা থেকে বোঝানো হয়েছে যে মানুষের আয় যা হয় তার চেয়ে কম হারে অর্থের লেনদেনজনিত চাহিদা বৃদ্ধি পায়। এই 45 ডিগ্রি রেখার মাধ্যমে বোঝানো হয় এক্ষেত্রে আয় এবং ব্যয় উভয়, আয় এবং অর্থের লেনদেনজনিত চাহিদা উভয় সমান প্রকাশ পাবে। কিন্তু এই রেখার যেহেতু নিচে অবস্থান করেছে, সেক্ষেত্রে বলা যাবে যে আয় যে হারে বৃদ্ধি পেয়েছে অর্থের লেনদেনজনিত চাহিদা সেই হারে বৃদ্ধি পায় নাই। তবে সেটা আরো ডিপের কথা, আরো বিস্তারিত কথা, সেই অংশে আমি তোমাদের বোঝাবো না। তো আমি যতটুকু তোমাদের বুঝালাম যে শূন্য এ বি যোগ করে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী অর্থের লেনদেন চাহিদা পাওয়া যায়। আশা রাখি বুঝতে পেরেছ। এবার দেখো সতর্কতামূলক অর্থের চাহিদা বলতে কি বোঝো। ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত অবস্থা মোকাবেলা করার জন্য সতর্কতা হিসাবে বর্তমানে মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে সতর্কতামূলক অর্থের চাহিদা বলে। এখন ভবিষ্যতে অসুস্থতা, ব্যবসায় ক্ষতি, চাকরিচ্যুতির মতো অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবেলা করতে পারে, সেই জন্য সতর্কতামূলক অর্থের চাহিদার সৃষ্টি হয়। এখন সতর্কতামূলক অর্থের চাহিদা আয়ের উপরে নির্ভরশীল। সতর্কতামূলক অর্থের চাহিদা ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এক্ষেত্রে স্বাধীন চলক অর্থাৎ আয় বৃদ্ধি পেলে সতর্কতামূলক অর্থের চাহিদা বৃদ্ধি পাবে,
আয় হ্রাস পেলে সতর্কতামূলক অর্থের চাহিদা হ্রাস পাবে। সতর্কতামূলক অর্থের চাহিদা এজন্য বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এখন এদের মাঝে সম্পর্ক যেহেতু ধনাত্মক সম্পর্ক, তাহলে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলে পাই এলপি অর্থাৎ সতর্কতামূলক অর্থের চাহিদা ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই অর্থাৎ আয়ের উপরে নির্ভরশীল। এখন এদের ঢাল অর্থাৎ ডিএলপি ডিভাইডেড বাই ডিওয়াই গ্রেটার দ্যান 0 অর্থাৎ শূন্যের চেয়ে বড় হলে বা ধনাত্মক হলেই এর সতর্কতামূলক অর্থের চাহিদার ঢাল ধনাত্মক, অর্থাৎ এক্ষেত্রে বোঝাবে যে এই রেখাটা আমরা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী রেখা পাই। এখন উপরের বিশ্লেষণ থেকে আমরা চিত্রের রূপ দিলে নিম্নরূপ চিত্র পাই। সেটা হলো ভূমি অক্ষে সতর্কতামূলক অর্থের চাহিদা, লম্ব অক্ষে আয় নির্দেশিত। আয় যখন শূন্য, সতর্কতামূলক অর্থের চাহিদাও কিন্তু শূন্য। আয় যখন y1, সতর্কতামূলক অর্থের চাহিদা m0, যার সংযোগ বিন্দু a। আয় বৃদ্ধি পেয়ে y1 হয়, তখন সতর্কতামূলক অর্থের চাহিদা m1, যার সংযোগ বিন্দু b। এখন 0 a b যোগ করে আমরা সতর্কতামূলক অর্থের চাহিদা রেখা পাই। এখন এই রেখাটা কিন্তু মূলবিন্দু থেকে উৎপন্ন হয়েছে। তার একটাই কারণ, আয় বৃদ্ধি পেলে, আয় শূন্য হলে সতর্কতামূলক অর্থের চাহিদাও কিন্তু শূন্য, সেই জন্য মূল বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। এটাও কিন্তু 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করে, অর্থাৎ আয় যে হারে বৃদ্ধি পায় সতর্কতামূলক অর্থের চাহিদা সেই হারে বৃদ্ধি পায় না। তাই সেটা তোমাদের এখানে বিশ্লেষণে নাই, আমি শুধুমাত্র চিত্রটা তোমাকে ধারণা দিয়ে যাচ্ছি। এবার তোমরা চিত্র এবং বিশ্লেষণটা দেখতে পাচ্ছ, এটা সমন্বয় করে তোমরা নিজেরা পড়ে নিবে, তাহলে আরো স্বচ্ছ হয়ে যাবে। এখন ফটকা কারবার জনিত অর্থের চাহিদা বলতে কি বোঝো? ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা বলে। ফটকা কারবার জনিত অর্থের চাহিদা সুদের হারের উপরে নির্ভরশীল। ফটকা কারবার জনিত অর্থের চাহিদা ও সুদের হারের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেলে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা কমে, সুদের হার হ্রাস পেলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা বাড়ে। এজন্য ফটকা কারবারজনিত চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। যেহেতু ঋণাত্মক সম্পর্ক, সেজন্য নিম্নগামী হবে। এখন এই সম্পর্ক রেখাটা যদি গাণিতিকভাবে বিশ্লেষণ করি, তাহলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা LS ইকুয়াল টু ফাংশন অফ R, অর্থাৎ সুদের হারের উপরে অর্থের ফটকা চাহিদা নির্ভরশীল, এবং এদের ঢাল বা সম্পর্ক যেটা প্রকাশ পায় সেটা পায় ঋণাত্মক, অর্থাৎ ডেল্টা LS এখানে বোঝাবে ফটকা কারবার জনিত অর্থের চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই সুদের হারের পরিবর্তন, এর মান হবে ঋণাত্মক। এখন এই বিশ্লেষণটা যদি আমরা চিত্র রূপ দিই, তাহলে এরকমের চিত্র পাই। চিত্রটার ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা LS ধরা হলো, লম্ব অক্ষে সুদের হার নির্ধারিত হলো। এখানে সুদের হার স্বাধীন, সুদের হারের উপরে অর্থের ফটকা চাহিদা নির্ভরশীল। সুদের হার R0 অবস্থায় অর্থের ফটকা চাহিদা M0, যার সংযোগ বিন্দু A। সুদের হার R1 হলে অর্থের ফটকা চাহিদা M1, যার সংযোগ বিন্দু B। AB যোগ করে বাম থেকে ডানে নিম্নগামী LS রেখা পাই, অর্থাৎ অর্থের ফটকা কারবারজনিত চাহিদা রেখা পাই। আশা রাখি স্বচ্ছভাবে বুঝতে পেরেছ। এখন
অর্থের সরবরাহ বা মুদ্রার যোগান বলতে কি বোঝো? কোনো নির্দিষ্ট সময় কোনো দেশের অর্থনীতিতে লেনদেনে ব্যবহৃত সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে অর্থের সরবরাহ বলে। সেটা হতে পারে ধাতব কয়েন অথবা কাগজি নোট। এ সম্পর্কে আরো কিছু তথ্য আছে, তোমরা নিজেরা পড়বে। এখন অর্থের যোগান ধারণাটি অর্থনীতিতে সংকীর্ণ ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। প্রথমে সংকীর্ণ অর্থে মুদ্রার যোগান। কোনো দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে সংকীর্ণ অর্থে অর্থের সরবরাহ বলে। এখন কোনো দেশের সরকার কর্তৃক প্রচলিত যেটা আছে সেটা হলো কাগজি হতে পারে অথবা ধাতব কয়েন হতে পারে। এগুলোর সমষ্টি করলে বা যোগ করলে অর্থের সংকীর্ণ অর্থে অর্থের সরবরাহ পাওয়া যায়। এখন এটা নিম্নের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সমীকরণটা দেখো, সমীকরণ এমএস সমান সমান সি প্লাস ডিডি। এমএস এক্ষেত্রে অর্থের সরবরাহ বা যোগান, সি মানে কারেন্সি বা প্রচলিত মুদ্রা, সেটা হতে পারে কাগজি, হতে পারে ধাতব, ডিডি মানে চাহিদা আমানত। এখন চাহিদা আমানত এবং কারেন্সির সমন্বয় করলে বা যোগ করলে বা সমষ্টি করলে আমরা সংকীর্ণ অর্থে মুদ্রার যোগান পাই। এখন ডিডি হলো ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত। এখন আমরা পড়ব ব্যাপক অর্থে মুদ্রার যোগান। কোনো দেশের বা দেশ সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রা এবং মেয়াদি আমানতের সমষ্টিকে ব্যাপক অর্থের সরবরাহ বলে। তাহলে উপরের সাথে এখানে যোগ হয়েছে, মেয়াদি আমানতগুলো সংযোগ। তাহলে এখন ব্যাপক অর্থের সমীকরণটি দাঁড়াবে এম এস সমান সমান সি প্লাস ডিডি প্লাস টিডি। এখন আগে আমরা পড়েছি সি মানে কারেন্সি বা প্রচলিত মুদ্রা, ডিডি মানে ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত, আর টিডি মানে টাইম ডিপোজিট বা মেয়াদি আমানত। আশা করি এ দুইটা সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে মুদ্রার যোগান সম্পর্কে তোমাদের ধারণা স্বচ্ছ হয়েছে। এখন আমরা জানব M1, M2, M3, M4 এর ধারণাগুলো ব্যাখ্যা করো অথবা অর্থের যোগানের উপাদানগুলো ব্যাখ্যা করো। এখন প্রথমে লেখা আছে উপরে অর্থের যোগান কাকে বলে। এখন অর্থের যোগান যেসব উপাদান নিয়ে গঠিত হয় তাদেরকে M1, M2, M3 এবং M4 এরও বিভিন্ন নামে চিহ্নিত করা যায়। যেমন M1 হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা তথা বাজারে প্রচলিত কাগজের মুদ্রা, ধাতব মুদ্রা এবং বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে M1 বলা হয়। তাহলে M1 সমান সমান লেখা যায় কাগজে মুদ্রা, ধাতব মুদ্রা এবং চাহিদা আমানত। তাহলে M1 সমান সমান পেপার কারেন্সি বা পিসি, তারপর মেটাল কারেন্সি বা এমসি, এবং ডিডি বলতে বোঝাবে ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত। এখন M1 আমরা ধারণা পেয়েছি, তাহলে কাগজের মুদ্রা, ধাতব মুদ্রা এবং চাহিদা আমানতের সমন্বয় হলো M1। এখন M2 তাহলে কি হবে? M1 এর সাথে স্বল্প মেয়াদী আমানত যোগ করে অর্থের যোগান হিসাব করলে তাকে M2 বলে। অর্থাৎ M2 তাহলে M1
যোগ ডিএস। তাহলে M1 এ যে উপাদানগুলো সেগুলো সংযুক্ত, সাথে যোগ হলো, অতিরিক্ত যোগ হলো স্বল্প মেয়াদী আমানত, শর্ট রান ডিপোজিট, ডিএস। তাহলে M2 দাঁড়ালো M2 সমান সমান M1 যোগ ডিএস। আশা করি বুঝতে পেরেছ। এবার M3, M2 এর সাথে দীর্ঘমেয়াদী আমানত, স্থায়ী আমানত যোগ করে অর্থের জোগান নির্ণয় করলে তাকে M3 বলা হয়। তাহলে সমীকরণের মধ্যে আমরা প্রকাশ করতে পারি M3 সমান সমান M2 যোগ D2। এখানে D2 বোঝাবে দীর্ঘমেয়াদী আমানত। তাহলে M2 তে যে উপাদানগুলো ছিল তার সাথে আরো সংযোগ করা হলো দীর্ঘমেয়াদী আমানত। M4, M3 এর সাথে স্বল্প তারল্য সম্পন্ন ট্রেজারি বিল, সঞ্চয়পত্র এবং বিভিন্ন প্রকার বন্ড ইত্যাদি যোগ করে অর্থের যোগান নির্ধারণ করা হলে তাকে M4 বলে। তাহলে সমীকরণের মাধ্যমে M4 বলা যায় M4 সমান সমান N3 যোগ M0। তাহলে M3 তে যে উপাদানগুলো ছিল তার সাথে M0 যোগ হলো, অর্থাৎ অন্যান্য তারল্য সম্পদ, সেটা হতে পারে ট্রেজারি বিল, হতে পারে সঞ্চয়পত্র, হতে পারে বিভিন্ন প্রকার বন্ড। কাজেই দেখা যাচ্ছে M1, M2, M3 এবং M4 প্রভৃতি উপাদানের সমন্বয়ে অর্থের মোট যোগান গঠিত হয়, অর্থাৎ অর্থের মোট যোগান M সমান সমান M1 যোগ M2 যোগ M3 যোগ M4। তাহলে অর্থের যোগানের এই চারটা উপাদান বিশ্লেষণ করা হলো, অর্থাৎ M1, M2, M3, M4। আশা করি বুঝতে পারলে। এবার অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক বিশ্লেষণ করো। তাহলে দাম স্তর সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি, কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী ক্রয়ের জন্য যে অঙ্কের অর্থ ব্যয় করতে হয় তাকে দাম স্তর বলে। আর অর্থের যোগান সম্পর্কে আমরা জেনেছি প্রচলিত মুদ্রা এবং চাহিদা আমানতের সমষ্টিকে অর্থের যোগান বলে। এখন এই দুইয়ের মধ্যে সম্পর্ক হলো দাম স্তরের অর্থের যোগানের উপরে নির্ভরশীল। অর্থাৎ অর্থের যোগান বাড়লে বা কমলে দাম স্তরও কিন্তু বাড়বে বা কমবে। তাহলে দাম স্তর ও অর্থের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তাহলে বলা যায় এখানে স্বাধীন চলককে অর্থের যোগান, তার উপরে নির্ভরশীল হলো দাম স্তর। তাহলে অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পায়, আবার অর্থের যোগান হ্রাস পেলে দাম স্তরও হ্রাস পায়। তাহলে এখানে আমি আবারও বলি দাম স্তর ও অর্থের যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আমি ইতিপূর্বে মনে হয় ঋণাত্মক বললে সেটা ভুল হয়েছে। এখানে দাম স্তর এবং অর্থের যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। এবার একটা তালিকা ও চিত্রের মাধ্যমে অর্থের যোগান এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যেতে পারে। তোমরা একটা তালিকা দেখতে পাচ্ছ বা সূচি দেখতে পাচ্ছ। এই সূচিতে অর্থের যোগান স্বাধীন, অধীন হলো দাম স্তর। অর্থের যোগান যখন 100 হয় দাম স্তর তখন 5 টাকা। অর্থের যোগান যখন 200 হয় দাম স্তর তখন 10 টাকা। অর্থের যোগান যখন 300 হয় দাম স্তর 15 টাকা। অর্থাৎ যোগান বৃদ্ধি পাওয়াতে দাম স্তরও বৃদ্ধি পেয়েছে। এই তালিকা মাফিকে যদি আমরা লেখচিত্রে প্রকাশ করতে যাই তাহলে এরকমের একটা চিত্র পাই। চিত্রটায় ভূমি অক্ষে অর্থের যোগান এবং লম্ব অক্ষে দাম স্তর নির্দেশিত। অর্থের যোগান 100 হলে দাম স্তর হয় 5। অর্থের যোগান 0 হলে দাম স্তরও 0। তাহলে অর্থের যোগান 100 হলে দাম স্তরও 5 এর সংযোগ বিন্দু এ। অর্থের যোগান 200 হলে দাম স্তর 10 এর সংযোগ বিন্দু বি। অর্থের যোগান 300 হলে দাম স্তর
15 সংযোগ বিন্দু সি, তাহলে 0 এ বি সি যোগ করে দাম স্তর এবং অর্থের যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক প্রকাশক রেখার মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পেরেছি। এই রেখা থেকে অর্থাৎ পি ইকুয়াল টু দাম স্তর ইকুয়াল টু নির্ভর করছে ফাংশন অফ এম মানে অর্থের যোগান। তাহলে এখানে এ বি সি সংযোগগুলো যোগ করে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী ধনাত্মক রেখা পাওয়া যায়, যা দাম স্তরের সাথে অর্থের যোগানের সরাসরি সম্পর্ক প্রকাশ পায় বা ধনাত্মক সম্পর্ক প্রকাশ পায়। আশা করি বুঝতে পেরেছ। এবার একটি গাণিতিক উদাহরণের সাহায্যে অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক প্রকাশ করা। ধরি একটি দেশের বিহিত মুদ্রার পরিমাণ এম সমান 5000, ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রা এম ড্যাশ সমান 3000, মুদ্রার প্রচলন গতি ভি সমান 4, ব্যাংক মুদ্রার প্রচলন গতি ভি ড্যাশ সমান 4, ক্রয় বিক্রয়ের জন্য পণ্য সামগ্রী টি সমান 4000, এটা দেওয়া আছে। এখন এটা দিয়ে প্রশ্ন করা হলো সময় পরিবর্তনে উক্ত দেশের বিহিত মুদ্রা এবং ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার যোগান দ্বিগুণ করা হলো, তাহলে এদের মাঝে কি সম্পর্ক স্থাপন হবে? আমরা জানি ফিশারের সমীকরণ। এখন যেহেতু ফিশারের তথ্য আগে পড়াইনি, কিন্তু এখানে আমরা বিশ্লেষণ করছি দাম স্তর এবং অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক। এটা করতে যেই ফিশারের সমীকরণের সহযোগিতা নিতে হচ্ছে। তাহলে এই জন্য ফিশারের সমীকরণটা তোমরা এখানে দেখে নাও বিস্তারিত। ফিশারের সমীকরণটা যখন বিশ্লেষণ করব তখন ভালোভাবে বুঝে নিবে। তাহলে আমরা জানি ফিশারের সম্প্রসারণ সমীকরণ এম বি সমান সমান এম বি প্লাস এম ড্যাশ পি ড্যাশ সমান সমান পিটি। এখন দাম স্তর সমান সমান এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ ডিভাইডেড বাই টি। এখন উপরে প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যগুলো আমরা পেয়েছি। এম সমান 5000, ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রা এম ড্যাশ সমান 3000, মুদ্রার প্রচলন গতি ভি সমান 4, আর হলো ভি ড্যাশ হলো ব্যাংক মুদ্রার প্রচলন গতি ভি ড্যাশ সমান 4। এই অবস্থায় আমরা দাম স্তর বের করতে পেরেছি। দাম স্তর মানে পি, পি এর মান বের করতে পেরেছি। তাহলে পি এর মান উপরের তথ্য থেকে আমরা এই তথ্যটা পাই। এই তথ্যগুলো আমি এই সমীকরণটায় বসিয়ে আমরা পি এর মান পাই 8। এখন পরবর্তীতে প্রশ্ন হলো সময় পরিবর্তনে উক্ত দেশের বিহিত মুদ্রা এবং ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার যোগান দ্বিগুণ করা হলো। তাহলে পরিবর্তিত মানে পরিবর্তন করার পরে তাহলে এম হয়ে দাঁড়ালো 5000 ছিল, এখন দ্বিগুণ হলো 10000। ভি এর কথা কোনো কিছুই বলে নাই, তাহলে একই রইল। এম ড্যাশের কথাও কিন্তু বলেছে, অর্থাৎ ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার কথা বলেছে। এম ড্যাশ 3000 ছিল, সেক্ষেত্রে ডাবল বা দ্বিগুণ হয়েছিল। তাহলে দ্বিগুণ করতে 3000 দ্বিগুণ হলো 6000 হলো, এবং এখানে ভি একই রয়েছে, টিও একই রয়েছে, অর্থাৎ এই টি ভি ড্যাশ এবং ভি এর কথা কোনো উল্লেখ নাই, অর্থাৎ এক্ষেত্রে পরিবর্তন নাই। পরিবর্তন হয়েছে শুধুমাত্র এম এবং এম ড্যাশ, অর্থাৎ দেশের বিহিত মুদ্রা ও ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার দ্বিগুণ করা হলো। যখনই দ্বিগুণ করা হয়েছে তখনই পি এর মান পাই আমরা এই সমীকরণে। এই মানগুলো বসিয়ে আমরা পি এর মান পাই 16। তাহলে বলা যায় কি, যখনই দেশের বিহিত মুদ্রা এবং ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রা দ্বিগুণ করা হয়েছে, দাম স্তরও কিন্তু তাহলে দ্বিগুণ বৃদ্ধি পেল।
তাহলে এখানে মন্তব্যের ঘরে দেখতে পাচ্ছ পূর্বের চেয়ে দ্বিগুণ। এখন তালিকায় দেখা যায় যে অর্থের যোগান বৃদ্ধি করা হলে দাম স্তর বৃদ্ধি পায়, আবার অর্থের যোগান হ্রাস করা হলে দাম স্তর হ্রাস পায়। আমরা যেহেতু অর্থের যোগান বৃদ্ধির উদাহরণের মাধ্যমে আমরা বৃদ্ধির সমাধান করেছি, এখানে বলতে পারি যে অর্থের যোগান বৃদ্ধি করা হলে দাম স্তর বৃদ্ধি পায়। তার বিপরীত ক্রমে যদি অর্থের যোগান হ্রাস করা হতো তাহলে দাম স্তর কিন্তু হ্রাস পেত। সুতরাং বলা যায় অর্থের যোগানের সাথে দাম স্তরের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। এবার অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। তার অর্থের মূল্য সম্পর্কে ইতিপূর্বে তোমরা জেনেছ, অর্থের যোগান সম্পর্ক তোমরা ইতিপূর্বে জেনেছ। এখন মূল কথা হলো অর্থের মূল্য অর্থের যোগানের উপরে নির্ভরশীল। অর্থের মূল্য ও অর্থের যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাবে, আবার অর্থের যোগান হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে। এটা কেন হবে, কি কারণে হবে, এখানে নিচে বিশদভাবে ব্যাখ্যা আছে। তোমরা একটু স্বচ্ছভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমরা নিজেরা পড়লেই পারবে। এগুলো তোমরা একটু পড়ে নিবে। এখন উপরের বিশ্লেষণ থেকে আমরা একটা চিত্রের রূপ দিচ্ছি নিচে। এই চিত্রটা থেকে আমরা অর্থের যোগান এর সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিশ্লেষণ করতে পারি। ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত। এখন অর্থের মূল্য নির্ভর করে মুদ্রার পরিমাণ বা যোগানের উপরে। তাহলে অর্থের পরিমাণ বা যোগান স্বাধীন, ভিএম তার উপরে নির্ভরশীল যেহেতু, তাহলে ভিএম হলো অধীন। তাহলে অর্থের মূল্য আগে আমরা বলে অর্থের মূল্য এখানে অর্থের পরিমাণ বা অর্থের যোগান M0 অবস্থায় অর্থের মূল্য VM0, যার সংযোগ বিন্দু A। এখন অর্থের পরিমাণ হ্রাস করে যদি M1 হয়, তাহলে অর্থের মূল্য M0 থেকে বৃদ্ধি পাবে VM1 হবে, যার সংযোগ বিন্দু B। বিপরীত ক্রমে অর্থের যোগান যদি M2 হয়, অর্থাৎ M0 থেকে M2 তে বৃদ্ধি করা হয়, অর্থের মূল্য VM0 থেকে VM2 তে হ্রাস পাবে। এর সংযোগ বিন্দু হলো C। তাহলে A B C যোগ করে বাম থেকে ডানে নিম্নগামী VM রেখা পাওয়া যায়, যা অর্থের মূল্যের সাথে অর্থের যোগানের বিপরীত সম্পর্ক প্রকাশ পায়। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমরা চিত্র এবং চিত্রের বিবরণ এগুলো একটু তোমরা নিজেরা দেখো, সমন্বয় করে পড়ো, তাহলে সহজেই বুঝতে পারবে। আমি নিজের ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করেছি, এবার বইয়ের ভাষায় তোমরা একটু ভালো করে দেখে নাও। এবার একটি গাণিতিক উদাহরণের সাহায্যে অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশ। ধরি একটি দেশের বৃহৎ মুদ্রা ৫,০০০, ব্যাংক সৃষ্ট মুদ্রা ৩,০০০, অর্থাৎ উপরে আগে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণটাই আছে এখানে। এখন এখানে বলছে সময়ের পরিবর্তনে উক্ত দেশের বৃহৎ মুদ্রা ও ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার যোগান দ্বিগুণ করা হলো। তাহলে এক্ষেত্রে অর্থের মূল্য কি পরিবর্তন হবে বা কি প্রভাব পড়বে সেটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করব। পূর্বে আমরা দেখেছি, আমরা জানি ফিশারের সমীকরণ বা সম্প্রসারণ সমীকরণ বলা যায়।
এম বি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ সমান সমান পিটি। তাহলে পি পেয়েছিলাম পি সমান সমান এম বি প্লাস ভি ড্যাশ এম ড্যাশ ডিভাইডেড বাই টি। যখন আমরা পি এর মান পেয়েছি তাহলে অর্থের মূল্য ভিএম যদি করতে যাই তাহলে 1/p হবে। তাহলে যখনই 1/p হবে অর্থাৎ পি এর মানটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে 1/p পাই, অর্থাৎ টি ডিভাইডেড বাই এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। এখন উদাহরণের মানগুলো আমরা সমীকরণে বসাবো। এখন সমীকরণে বসাতে গেলে আমরা একটা তালিকার সহযোগিতা নিয়েছি বোঝার স্বার্থে। তাহলে উদাহরণে প্রাথমিক এম এর মান আছে 5000, ভি এর মান 4, এম ড্যাশের মান হলো 3000 আর ভি ড্যাশ হলো 4, টি হলো 4000। আর তাহলে 1/p সমান এই সূত্রটা পেয়েছি। এখন তাহলে এই সূত্রটায় যদি এই পিছনের মানগুলো আমরা বসিয়ে দিই তাহলে আমরা 1/p বা অর্থের মূল্যের মান পাই 0.125। এখন প্রশ্ন হলো বিহিত মুদ্রা এবং ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার দ্বিগুণ করা হলো। যখনই দ্বিগুণ করা হয়েছে তখন প্রশ্ন হলো যে দ্বিগুণ করলে অর্থের মূল্যের উপরে কি প্রভাব পড়বে। তো অর্থের মূল্য প্রাথমিক অবস্থায় একটা অর্থের মূল্য পেয়েছি। এখন দাম যখন দ্বিগুণ উপরের অর্থাৎ বিহিত মুদ্রা এবং ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রা যখন দ্বিগুণ করা হলো তখন অর্থের মূল্য আমরা পাই 0.0625। এখন 0.0625 0.125 এর অর্ধেক, সুতরাং পূর্বের চেয়ে অর্ধেক। তাহলে বোঝা গেল তালিকায় দেখা যায় যে অর্থের যোগান বৃদ্ধি করা হলে অর্থের মূল্য হ্রাস পায়, আবার অর্থের যোগান হ্রাস করা হলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, তারল্য ফাঁদ কাকে বলে? অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হার আর কমতে পারে না তাকে তারল্য ফাঁদ বলে। তাহলে এইটা তাহলে আরো একটু ভালোভাবে বিশ্লেষণ করি। কেইন্সের মতে অর্থাৎ এই তত্ত্বের বা তারল্য ফাঁদের প্রবক্তা হলো জেমস কেইন্স। কেইন্সের মতে সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, তবে সুদের হার শূন্যে পৌঁছানোর পূর্বে একটি নিম্নতম সুদের হারে অর্থের চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়ে যায়, অর্থাৎ এই সুদের হার এর নিচে আর নামতে পারে না। এই অবস্থায় অর্থের ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এখানে বলছে অর্থের ফটকা চাহিদা সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, তবে সুদের হার শূন্য যাওয়ার আগে একটা নিম্নতম সুদের হার নির্ধারিত হয়, এর নিচে আর কিন্তু সুদের হার নামতে পারে না। এই অবস্থায় অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। সম্পূর্ণ স্থিতিস্থাপক হলেই সেটা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হবে। এখন চিত্রে আমরা উপরের বিশ্লেষণটা ব্যাখ্যা করব। ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং লম্ব অক্ষে সুদের হার নির্ধারিত। এখন L2 হলো অর্থের ফটকা চাহিদা রেখা, যা সুদের হার R0 তে
অর্থের ফটকা চাহিদা M0 থেকে M2 অবস্থায় সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে গেছে। এই পর্যায়ে L2 রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়। তাহলে L2 রেখার এ অংশটি অর্থাৎ এ থেকে বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, তারল্য ফাঁদ যেখানে সুদের হার R0 এর নিচে নামতে পারে না। তাহলে চিত্র থেকে বুঝতে পারলে যে সুদের হার নামতে নামতে এমন একটা জায়গায় যে স্থির হয়েছে যেখানে অর্থের ফটকা চাহিদা অস্থিতিস্থাপক হয়ে যায়, সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যায়। সম্পূর্ণ স্থিতিস্থাপক হলেই সেটা এই রেখাটা অর্থাৎ অর্থের ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়ে যায়। এখানে চিত্রে দেখতে পাচ্ছ R0 সুদের হারে অর্থের ফটকা চাহিদা রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে গেছে, ফলে এটা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়েছে। এখানে অর্থের চাহিদা কিন্তু M0 থেকে M2 তে বৃদ্ধি পেয়েছে। এখানে সুদের হার কিন্তু আর নিচে না নামাতেই অর্থের ফটকা চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলে এখানে এ থেকে বি নির্দেশিত জায়গাটুকু অর্থের তারল্য ফাঁদ। আশা করি বুঝতে পেরেছ। এবার অর্থের পরিমাণ তত্ত্বে ফিশারের ভাষ্যটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু ভালো মনোযোগী হয়ে এটা একটু বুঝতে চেষ্টা করবে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আরভিন ফিশার 1911 সালে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ, দামের স্তর, অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে একটি সমীকরণ ব্যবহার করেন, যা তার নাম অনুসারে ফিশারের সমীকরণ বলা হয়। এই সমীকরণটি বিশ্লেষণ করতে গিয়ে তিনি কতগুলো অনুমিত শর্তের উপর অনুমিত শর্তের সহযোগিতা নিয়েছেন। সেই শর্তগুলো হলো: অর্থ শুধু বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে, অর্থের প্রচলন গতি স্থির থাকে, পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন স্থির থাকে। এখন তার মতে অর্থের যোগান ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। ফিশার এটি সমীকরণের মাধ্যমে অর্থের যোগান ও অর্থের চাহিদার সমতার দ্বারা অর্থের যোগান ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন। ফিশারের মতে লেনদেনযোগ্য পণ্য ও সেবার পরিমাণ টি কে দামের স্তর দিয়ে গুণ করলে অর্থের চাহিদা পাওয়া যায়। তাহলে পি এবং টি গুণ করলে অর্থাৎ পি ইন্টু টি হবে সমান পিটি। তাহলে পিটি হবে অর্থের চাহিদা। আবার অর্থের মোট পরিমাণকে অর্থের প্রচলন গতি দিয়ে গুণ করলে অর্থের যোগান পাওয়া যায়। তাহলে অর্থের যোগান সমান সমান তাহলে হবে এম ইন্টু ভি সমান এমভি। সুতরাং ফিশারের বিনিময় সমীকরণ হল এমবি সমান সমান পিটি। আধুনিক অর্থনীতিবিদদের মতে বাণিজ্যিক ব্যাংক শ্রেষ্ঠ বিনিময় মাধ্যম। সেটা হতে পারে চেক, ড্রাফট, বন্ড ইত্যাদি অন্তর্ভুক্ত করে। সম্প্রসারণ সমীকরণটি হবে এমভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ সমান সমান পিটি। তাহলে এম হলো অর্থের প্রচলন গতি, অর্থের পরিমাণ, ভি হলো অর্থের প্রচলন গতি, টি হলো পণ্য সেবার পরিমাণ, আর পি হলো দামের স্তর, এম ড্যাশ হলো ব্যাংক শ্রেষ্ঠ বিনিময় মাধ্যম, ভি ড্যাশ হলো ব্যাংক শ্রেষ্ঠ বিনিময় মাধ্যমের প্রচলন গতি। এখন
অর্থের যোগান অথবা পরিমাণ ও অর্থের মূল্যের মধ্যে যে বিপরীত সম্পর্ক পাওয়া যায়, ফিশারের বিনিময় সমীকরণটি হবে MB = PT। তাহলে P = MB/T, আর P এখানে দাম স্তর, আর এখানে তাহলে 1/P হবে। 1/P বলতে বোঝাচ্ছে অর্থের মূল্য। অর্থের মূল্য বা VM = হবে T/MB। তো অর্থের যোগান ও অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক নিম্নে চিত্রে দেখানো যায়। এখানে দুইটা চিত্রের সহযোগিতা নেওয়া হয়েছে এই বিশ্লেষণ করার স্বার্থে। এই চিত্র দুইটা তোমরা ইতিপূর্বে আংশিক বিশ্লেষণ পড়েছ এবং দেখেছ। প্রথম চিত্র অর্থাৎ ক চিত্রে মুদ্রার পরিমাণ এবং দাম স্তরের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, ফলে এখানে এই সম্পর্ক রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। আবার খ চিত্রে মুদ্রার পরিমাণ এবং অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান, যার ফলে এই সম্পর্কর প্রকাশক রেখা অর্থাৎ VM রেখা এটা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। তাহলে দাম স্তর রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, আর অর্থের মূল্য রেখা তার বিপরীত বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। এখন এটার বিবরণ ইতিপূর্বে দিয়েছি, তারপরও আবার এখানে বিবরণ দেওয়া আছে। তোমরা বিবরণটা ভালো করে, অর্থাৎ কোন জায়গা থেকে কোথায় যাওয়া হয়েছে সেই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন এই চিত্র থেকে যে উপসংহার পাওয়া যায় সেটা হলো, ক চিত্র থেকে মুদ্রার পরিমাণ এবং দাম স্তরের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, যা রেখাচিত্রে প্রকাশ করলে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী রেখা পাই, যা ইতিপূর্বে তোমাদের সাথে বিশ্লেষণ করেছি। আবার খ চিত্রে মুদ্রা ও পরিমাণের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, যা রেখাচিত্রে প্রকাশ করলে বাম থেকে ডানে নিম্নগামী রেখা পাই, যা ইতিপূর্বে তোমাদের সাথে ব্যাখ্যা করেছি। আশা রাখি বুঝতে পেরেছ। এবার অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের ভাষ্যটি সমালোচনা। এই সমালোচনা সহজ আকারে সংক্ষিপ্ত আকারে সাজানো আছে, তোমরা নিজেরা পড়লেই পারবে। এখন প্রশ্ন হলো, একটি দেশের বিহিত মুদ্রার পরিমাণ ৫,০০০, ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার M-3,০০০, মুদ্রার প্রচলন গতি V = 4, ব্যাংক শ্রেষ্ঠ মুদ্রার প্রচলন গতি V' = 4, তারপর ক্রয় বিক্রয়ের জন্য পণ্য সামগ্রীর পরিমাণ T = 4,০০০। এখন প্রশ্ন ১, দাম স্তর এবং অর্থের দাম স্তর, অর্থের মূল্য বা VM নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হলো, অর্থের প্রচলন গতি V = 8, অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। ব্যাংক মুদ্রার প্রচলন গতি V' 12 = 3 গুণ করা হয়েছে। বৃদ্ধিতে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? তাহলে আমরা জানি ফিশারের সম্প্রসারণ সমীকরণ MB + M'(V' = PT। P = তাহলে দাঁড়ালো এটা। তাহলে উপরের তালিকা থেকে P এর মান পাই এত, এই সমীকরণটা করে P এর মান পাই 8। এখন এর মধ্যে অর্থের মূল্য পাওয়া যায়
1.25। এটা প্রাথমিক অবস্থায়। এটা ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। ইতিপূর্বে এটা তোমরা বের করেছ। এখন পরবর্তী অর্থাৎ ক্ষয়ের সমস্যার বা প্রশ্নের সমাধান। প্রচলন গতি পরিবর্তিত হয়ে ভি সমান কত হয়? 4 এর জায়গা 8 হয়েছে। ব্যাংক মুদ্রার প্রচলন গতি ভি ড্যাশ আগে ছিল 4, এখন হলো 12। হলে পরিবর্তিত মানসমূহ অর্থের মূল্যের সূত্র বসিয়ে পাই। তাহলে প্রথম অবস্থায় আমরা অর্থের মূল্য পেয়েছি 0.125। এটার মাধ্যমে কিন্তু এখানেও কিন্তু আমরা 1.25 পেয়েছি। এটা প্রাথমিক অবস্থায়। কিন্তু প্রশ্ন হলো ওটা নয়, প্রশ্ন হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভি এর মান পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে 4 ছিল সেখানে 8 হয়েছে। ভি ড্যাশ ছিল 4, এখন হয়েছে 12। তাহলে প্রশ্ন হলো অর্থের মূল্য কি হবে, কি পরিবর্তন হবে? তাহলে উপরের যে আমরা সূত্রটা পেয়েছি অর্থের মূল্যের, সেখানে আমরা পরিবর্তিত যে মান পেয়েছি সেই মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা ভিএম এর মান পাই 0.0526। তাহলে বোঝা গেল যে প্রাথমিক অবস্থায় অর্থের মূল্য যা ছিল, অর্থের প্রচলন গতি বৃদ্ধিতে সেটা হতে পারে প্রচলন গতি, আবার হলো ব্যাংক মুদ্রার প্রচলন গতি আর বিহিত মুদ্রার প্রচলন গতি, এই দুটারই পরিবর্তনের ফলে ভিএম এর বা অর্থের মূল্যের কিন্তু পরিবর্তন হয়েছে। যে এটা যখনই বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য কিন্তু হ্রাস পেয়েছে। কিভাবে হ্রাস পেয়েছে তোমরা অবশ্যই জানো, 0.125 এর চেয়ে 0.0526 ছোট। অতএব মন্তব্যের ঘরে লেখা হয়েছে পূর্বের চেয়ে কম। আশা করি আমি আস্তে আস্তে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন তালিকা থেকে দেখা যায় যে অর্থের প্রচলন গতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, আবার অর্থের প্রচলন গতি হ্রাস করা হলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে অর্থের প্রচলন গতির সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। তোমরা এখন মুদ্রার বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। লেকচার শিট ভালোভাবে রপ্ত করলেই বহু নির্বাচনী প্রশ্ন যেখান থেকেই আসুক না কেন তোমরা অবশ্যই এর সমাধান করতে পারবে। এখানের যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সকল সমাধানই আমি লেকচার শিটে রাখতে চেষ্টা করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তা তোমরা 1 থেকে 16 পর্যন্ত প্রশ্নগুলো এবং তার উত্তর দেখতে পাচ্ছ। বাকি বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং তার উত্তর দেখতে পাচ্ছ। এখন তোমরা দেখতে পাচ্ছ মুদ্রার সৃজনশীল প্রশ্নগুলো। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নের সামনে যে বছরগুলোতে যে বোর্ডে এই প্রশ্নটা এসেছিল তার সংকেত, পাশাপাশি লেকচার শিট অনুসারে উত্তর সংকেত দেখতে পাচ্ছ।
এরকমের সকল প্রশ্নেরই উত্তর বা সমাধান লেকচার শিটে আছে। তার উত্তর সংকেতগুলো কিন্তু তোমরা সাথে সাথে দেখতে পাচ্ছ। তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখেছো, এবার অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখছো। প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই অধ্যায় এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই অধ্যায় সম্পর্কে সার্বিক ধারণা দিয়েছি। তোমরা দেখতে পেয়েছ সহজ প্রশ্নগুলোর এবং তার সমাধান আমি তোমাদের দেখিয়েছি মাত্র। আর যে প্রশ্নগুলো তোমাদের দেখানো প্রয়োজন বা বিশ্লেষণ করা প্রয়োজন তোমাদের সামনে, সেগুলো আমি বিশ্লেষণ করেছি যাতে তোমরা সহজেই সেই প্রশ্নগুলোর সমাধানগুলো বুঝতে পারো। তো এই ভিডিওটি প্রথমে ডাউনলোড করো, তারপর ভিডিওটি বারবার দেখো, অনুশীলন করো। কোনো প্রশ্ন সময় নিয়ে দেখতে হলে ভিডিওটি পুশ করে বিশ্লেষণগুলো দেখে নিবে। এ পর্বে এ পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।